রেসপেক্টেড ভিউয়ার্স, প্রিয় পার্শ্ব শিক্ষক, শিক্ষক মাদ্রাসা পৌরসভা দর্শক, শিক্ষকরা, সঞ্জয় বাবু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। ভাতা বৃদ্ধি কবে হবে, আদৌ কি হবে কি না, আর 6 তারিখের যে আন্দোলন সমাবেশ সেখানে কি হবে, সরকার বিরোধিতা হবে কি না, সে বিষয়ে বার্তা। আর আমার সম্বন্ধে কিছু বলেছেন। আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমার সম্বন্ধে দুটো একটা কথা উনি বলেছেন, একটু সহযোগিতা করবেন। সকালে 11 নম্বরটা নেবেন, ও তো বলছে উনি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন সঞ্জয় বাবুর সম্পূর্ণ ভিডিওটা দয়া করে দেখবেন, শুনবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চলুন দেখুন। হ্যালো, হ্যালো। সঞ্জয় বাবু বলছেন? হ্যাঁ, হ্যাঁ। নমস্কার। হ্যাঁ, নমস্কার ইদ্রিবাবু। তো বিষয় হলো যে নভেম্বর মাস শেষ হয়ে গেল, নভেম্বর পর্যন্ত চূড়ান্ত সময় ছিল ফোরামের, মানে পার্শ্ব শিক্ষক ফোরাম, প্যারেন্টসের ফোরামের। তো কি হলো এই ফোরামের আলোচনায় বা ফোরামের জানতে? দেখুন, আমি প্রথমে এই বিষয়ে শুরু করার আগে আমি প্রথম ইদ্রিস ভাইয়ের শারীরিক সুস্থতা কামনা করি এবং রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষকের কাছে আবেদন, আপনারা যে যেমন পারবেন ইদ্রিস ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার উনি দিয়েছেন বিভিন্ন গ্রুপে, সেখানে উনাকে আপনারা যতটা পারবেন সাহায্য করবেন। আমাদের সবারই আর্থিক অবস্থা খারাপ, কিন্তু উনি শারীরিকভাবে খুবই অসুস্থ। বিগত দিনে ওনার লড়াইয়ের স্বীকৃতি হিসাবে আমাদের উচিত ওনার পাশে দাঁড়ানো। এটা প্রাথমিক আমার একটা আবেদন রইল। আচ্ছা, আপনাকে এবার রিকোয়েস্ট করছি, বলছি আমার অ্যাকাউন্ট নাম্বার আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর ফোনপে নাম্বারটা বলবে তো? তাহলে হ্যাঁ, হ্যাঁ, আপনি গ্রুপে দিয়ে দেবেন। আপনার যে এখনই ভিডিওটা বলে হবে। দিই, মানে ভিডিওটা সব দেখে হ্যাঁ, না, প্রথম থেকে একটু বলে হ্যাঁ, দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 0330010199124, 0330010199124। ফোনপে নাম্বার এই আমার এই ফোন নাম্বারটাই 81 67 29 36 40, 81 67 29 36 40। আর আমার ব্যাংকের আইএফএসসি কোড মানে 0330010199124, এটা অ্যাকাউন্ট নাম্বার। আর আইএফএসসি কোড হচ্ছে PUNB বড় হাতের 0033020। এবার বলুন স্যার। হ্যাঁ, আপনারা ইদ্রিস ভাইয়ের এই নম্বরগুলি আপনারা আর্থিক সাহায্য পাঠাবেন, সবাই চেষ্টা করবেন যে যতটা পারবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই ইদ্রিস ভাইদের মতন আরো অনেক হতদরিদ্র পার্শ্ব শিক্ষক সারা রাজ্যে ছড়িয়ে আছে। তা 20 বছর শিক্ষকতা করার পরও তাদের কাছে অন্যের কাছে হাত পাততে হবে কেন? এক একজন শিক্ষিত মানুষ। আজকে অন্যান্য শিক্ষকরা 1 লাখ 1.5 লাখ টাকার মতন বেতন পায় 20 বছর চাকরি করলে। হাই স্কুলে, প্রাইমারি স্কুলে প্রায় 60-65 হাজার টাকা বেতন পায়। অবশ্যই অবশ্যই। আর আর 20 বছর চাকরি করে পার্শ্ব শিক্ষকরা পায় প্রাইমারিতে 9,500 কত টাকা কেটে, আর আপারে মনে হয় 12,000 কত টাকা কেটে। 9,794 টাকা, 9,794। তাহলে আমার প্রশ্ন, আজকে এই যে দিনের পর দিন পার্শ্ব শিক্ষকরা বঞ্চিত, অসহায় হয়ে চিকিৎসা করাতে না পেরে ধীরে ধীরে মৃত্যুবরণ করছে, এ দায় কার? এখনো আপনারা শুধু বলে যাচ্ছেন এর দোষ ওর দোষ। সরকারি সংগঠনে 1000টা গ্রুপ, ঠিক আছে, 1000টা নেতা, এ ওর দোষ দিচ্ছেন, সে তার দোষ দিচ্ছেন। আমরা ভাই এত কিছু বুঝি না। আপনারা বলেছিলেন যে পঞ্চায়েতের আগে মাইনে বৃদ্ধি করবেন ভোটের আগে, তারপর বললেন পঞ্চায়েত ভোট হঠাৎ করে ডিক্লেয়ার হয়ে গেল, করা গেল না, মেনে নিলাম। তারপর বললেন বাজেটে হবে, বাজেটে তারপর বাজেটে অন্য লোকের বেড়ে গেল, বললেন বাজেটও আমাদের কোনোদিন হয় না, আমাদের যা হয় এমনি হয়। তারপর বললেন লোকসভা ভোটের আগে হবেই, তারপর হঠাৎ করে বললেন লোকসভা ভোটের পর বললেন যে সব রেডি আছে, শুধু এমবার্গোর জন্য ঘোষণা করা যাচ্ছে না। এটা ডায়মন্ড হারবারের সবাই বলা হয়েছে, বারাসাতের সবাই বলা হয়েছে, তার তথ্য প্রমাণ পিটিটা ভিডিওতে দেখেছে। তো এটা কোথায়? এটা কে বলেছেন স্যার? এটা কে বলেছিলেন? এটা মাননীয় আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন। স্যার শিক্ষামন্ত্রী ঢপ দিলেন? না, উনি কি দিয়েছে আমি জানি না, উনি বলেছেন 9ই আগস্ট, ডেট উল্লেখ করেছি, 9ই আগস্ট বহরমপুরে উনি একই কথা বলেছেন যে এত শিক্ষা বন্ধু, এত অমুক, এত এমএসকে, এত প্যারা টিচার, এদেরকে সব এই করা হচ্ছে, মন্ত্রিসভায় পাশ হয়ে গেছে। তাহলে আজকে এত প্রশ্ন আসছে কেন? যদি যেগুলো যা হয়েছে সেগুলো তো সরকার করে দিলে তো কোনো প্রশ্ন আসে না, বিরোধী বলতে কেউ থাকবেই না। অবশ্যই। আজকে বিরোধিতা কোথায় আসে? যখন কোনো মানুষ তার ন্যায্য পাওনাটুকু পায় না, তখন তো বিরোধিতা তৈরি হয়। কেউ কেউ এখনো গ্রুপে লিখে যাচ্ছেন না আপনারা আন্দোলন করবেন না, এসব নেকা নেকা কথা। আমার সংসার চলছে না, আমি চেয়ে চেয়ে পায়ে ধরে ধরে পাচ্ছি না,
এখনো আমি 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 রাস্তায় নামবো না? আপনার দ্বারা যারা বলছেন এই ন্যাকা ন্যাকা কথাগুলো, আরো কিছুদিন ওয়েট করুন। আপনার ডাল ভাত খাওয়ার পয়সা আছে, আপনার সংসারটা অন্য কোনোভাবে চলে, ওই জন্য আপনি ডায়লগগুলো মারছেন। যার সংসারটা চলে না, ইদ্রিস ভাইয়ের মতন যারা মানুষ, যারা চিকিৎসা করাতে পারছে না, তাদের জন্য আন্দোলনটা প্রয়োজন। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। ঠিক আছে, আমার কথাগুলো খুবই শুনতে খারাপ, কিন্তু একদম পয়েন্ট টু পয়েন্ট আমি বলছি। আজকে যখন আমরা 25শে নভেম্বর, মানে সমস্ত কিছু, এর আগে 3 মাস সময় দেওয়া হয়েছিল, সেই সময় অতিক্রান্তর পরও অক্টোবর সময় দেওয়া হলো, তারপরে যখন ভোট পুজো চলে গেল, তারপর আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক যারা আছি তারা 4টে সংগঠন, সেই সংগঠন যখন 25শে নভেম্বর আমরা কলকাতায় সমাবেশের ডাক দিলাম, তখন সরকারি সংগঠনের সভাপতি আমাদেরকে ডাকলেন, ডেকে 27শে অক্টোবর মিটিং করলেন। ঠিক আছে, কলকাতায়। আমরা কিন্তু তার কথা মেনে নিয়ে আমরা 25শে নভেম্বরে প্রোগ্রাম ক্যান্সেল করলাম। সেই প্রোগ্রামে কি ঠিক হয়েছিল সিদ্ধান্ত, যে আমরা 30শে নভেম্বরের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করব ভাইফোঁটার পরেই। উনি তারপর আমরা আমাদের আন্দোলন 25শে নভেম্বরে তুলে নিলাম। তারপর 1 মাস ধরে উনি টাল বাহানা করে গেল, কোনো মন্ত্রী ফন্ত্রীর সাথে দেখা করার কোনো রকম প্রয়োজন বোধ করলেন না, কোনো কিছু করলেন না, শুধু একটা ফর্মালিটি, একটা মুখ্যমন্ত্রীর ওএসডি কে কাগজ দিয়ে আসলেন, সেটাও তো অন্য লোকের সাহায্যে। তাহলে উনি সরকারি সংগঠনের সভাপতি হিসাবে কি দায়িত্ব পালন করলেন? নিজে জাননি কাগজ জমা দিতে? হ্যাঁ গেছেন, সে তো অন্যের সাহায্যে, তো নিজে সরকারি সভাপতি হিসাবে তো কিছু করেননি। আমার তাহলে প্রশ্ন, আজকে সরকারি সংগঠনের আমি দেখছি কালকে একদল শিয়ালদায় মিটিং করলো, আরেক দল নিজেরা দৌড়াদৌড়ি করছে বিভিন্ন ডিপার্টমেন্টে, আরেকজন রিটায়ার্ড একজন ব্যক্তিকে নিয়ে আর একজনকে নিয়ে খুব মাতামাতি করছে। ঠিক আছে, যিনি কোন সংগঠনে আছে আমি জানি না, ঠিক, কারণ ঐক্যমঞ্চ বলে এখন কোনো সংগঠন নেই বা কোনো মঞ্চও নেই, কারণ ঐক্যমঞ্চ তৈরি হয়েছিল বিভিন্ন সংগঠন মিলে, যেখানে কোনো সংগঠন নেই, ঠিক আছে, সেখানে আমি মঞ্চের কি প্রয়োজনীয়তা আছে আমার অন্তত জানা নেই। তাকে নিয়ে এখন কার কথা বলছেন যদি খুলে বলেন? খোলাখুলির কিছু নেই, পরিষ্কার কথা বলছি। ভগীরথ ঘোষ ঐক্যমঞ্চ এখন যিনি আহ্বায়ক বলে জঙ্গুলের সঙ্গে যিনি এখন একত্রিত হয়েছেন, এই আন্দোলনের বিপক্ষে কথা বলছেন। ঠিক আছে, আমার কাছে একটাই কোশ্চেন, যে মানে আপনি তো 3 বছর আগে বলেছিলেন আন্দোলন প্রয়োজন আছে, অমুক তমুক, এত গ্রুপে এত কিছু করলেন, তো হঠাৎ করে আজকে কি এমন ঘটে গেল যে এখন রবিউল, আপনি, গোপাল দেবনাথ সব একত্রিত হয়ে এখন সরকারের জন্য ওয়েট করবেন? এত মাস ওয়েট করলেন, এত বছর ওয়েট করলেন, কিছুই হলো না, সব রেডি ফাইল, তাও হলো না। এখন আবার হঠাৎ করে, যেহেতু আমরা নভেম্বরে সমাবেশ ডেকেছি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণের সমাবেশ, ওটা কোনো সরকারের বিরোধী সমাবেশ নয়। এর আগে আমরা 12ই মার্চ এই সমাবেশ করেছি, আবেদন সমাবেশ, এটা দ্বিতীয় আবেদন সমাবেশ। ঠিক আছে, তাতে অসুবিধাটা কি আছে আমি বুঝতে পারছি না। যদি সরকারি সংগঠন সরকারের সঙ্গে আলোচনা করে সদর্থক ভূমিকা নিয়ে আমাদেরকে ফোরামকে নিয়ে যেতে পারতো সঠিক জায়গায়, তাহলে তো এই দৃষ্টি আকর্ষণ সভার প্রয়োজন পড়তো না। এত কি কর্মসূচি হবে ওখানে? কি সরকার বিরোধী কিছু হবে না? না, সরকার বিরোধিতা কোনো প্রশ্ন নেই। এর আগে 12ই মার্চ আমরা তো একইভাবে আবেদন সমাবেশ করেছিলাম, সেখানে কি সরকার বিরোধিতা ছিল? সরকার যেটা চাচ্ছে না সেটা বললেই তো, ভাতা বৃদ্ধি তো চাচ্ছে না, আমরা যেই বললে ভাতা বৃদ্ধি করতে সরকার বিরোধিতা হয়ে যাবে। না, আরে আশ্চর্য কথা, আমার পেটে খিদে আছে, আমি বলবো না আমার খিদে পেয়েছে? এটাকে বিরোধিতা করা হয়? এটাকে বিরোধিতা বলে? সরকারি সংগঠন সারা জীবন, শুনুন, তাহলে সরকারি সংগঠন সারা জীবন আপনাদের হচ্ছে হবে বলে ঘুম পাড়িয়ে রেখে দেবে, তা আমি কি সারাদিন ঘুম পাড়িয়ে থাকবো? সম্ভব না। আমার তো লাইব্রেরি হয়ে আছে, আমার যা রিপোর্ট, মানে ওই রকম আপনার মতন আরো অনেকের আছে যাদের সংসারটা চলছে না, হাজার হাজার প্যারেন্টস আমার মতো আছে। এই তো গতকালকেও দেখলাম একজন মৃত ছবি পোস্ট করেছে গ্রুপে। শুনুন, কিছু পার্শ্ব শিক্ষক, 10% পার্শ্ব শিক্ষক বিভিন্ন ভাবে ইনকাম করে, তাদের হিসাবে প্রয়োজন নেই, তারা এইসব গ্রুপের নেকা টাকা কথা লাগে, আরো কয়েকদিন ওয়েট করলে হতো না? তো তারা যদি দেখাতো তাহলে আমাদের তো না হলেও ভাতা বৃদ্ধি না হলেও তো আমরা অন্য ইনকাম করতাম। কিন্তু কোনো পথ নেই। সরকারি সংগঠনের সভাপতি বলেছেন, স্বীকার করেছেন তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, সেটা গৌতম কর্মকারের অডিওতেই আমরা প্রমাণ পেয়েছি। বুঝলাম, ঠিক আছে, বলেছিলেন 1 মিনিট স্যার, তিনি বলেছিলেন যে যদি দাবি আদায় করতে না পারি তাহলে পদত্যাগ করবো। হ্যাঁ, তাহলে কোথায় 27 তারিখে যে মিটিং হলো সেখানে কি আপনারা বলেছেন যে পদত্যাগ করুন? তাহলে উনি তো বলছেন আমি ব্যর্থ, আমি পারিনি, আপনারা দৃষ্টি আকর্ষণের সভা করুন, কিন্তু কেউ কারো সমালোচনা করবে না। কিন্তু ফার্স্ট সমালোচনা ওনারাই শুরু করলেন, এবং সেটা একজন এমন এক নেতাকে দিয়ে, যিনি এক্সপায়ার্ড হয়ে গেছেন। এক্সপায়ার্ড মিন হচ্ছে
মানে রিটায়ার করে গেছে। এক্সপায়ার্ড ওষুধ যেমন শরীরের পক্ষে ক্ষতিকারক, সেরকম এক্সপায়ার্ড নেতাও সংগঠনের পক্ষে ক্ষতিকারক। সেই এক্সপায়ার্ড নেতার কোনো বক্তব্য আমি আর শুনবো না, আর কোনো পার্শ্ব শিক্ষকও শুনবে না। উনি এখন অবসর নিয়েছেন, ওনার অবসর জীবনে সুস্থতা কামনা করুন। নেতা বলছেন যে সবাই পেটের ধান এক্সপায়ার, শুনুন এক্সপায়ার, আমি আবার বলছি কি, আপনি অসুস্থ, আপনি এক্সপায়ার্ড ওষুধ খাবেন না? কোনোদিন না। সস্তা দিলেও খাবেন না, এমনি দিলেও খাবো না। সেরকম এক্সপায়ার্ড কোনো নেতার কোনো বক্তব্য আমি শুনি না, উত্তরও দিই না। আপনাকে কিন্তু আবার কি আছে, উনি এক্সপায়ার্ড নেতা, উনার কোনো কথার কোনো মূল্য নেই। উনি আমাদের ভালো চাইবে না, কারণ যেহেতু উনি নিজে পাননি, অসুখী আত্মা, অতৃপ্ত আত্মা, সুতরাং উনার কোনো বক্তব্য আমি শুনবো না, উত্তর দেবো না। উনি চাইবে উনার উন্নতি। এরপর উনি এই ভিডিওটা শোনার পরে আমার নামে দুনিয়ার কথা বলবে যে কেসের নামে টাকা তুলেছে অমুক তমুক, কিন্তু কেসের নামে টাকার প্রতিটা টাকার হিসাব দেওয়া আছে। যারা পোস্ট করেছিল এই বিষয়ে যে সঞ্জয় গুহ বাবু, ভগীরথ বাবু টাকাগুলো কি করেছে, না আমার ভগীরথ বাবুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কারণ সঞ্জয় গুহ বাবুদের কেসের টাকার যাবতীয় হিসাব দেবমাল্য দিয়ে দেয়। ঠিক আছে, কে কত টাকা দিয়েছে, কোথায় খরচা হয়েছে, এবং পাসবইয়ের আপটুডেট হিসাব দেওয়া থাকে। ভগীরথ বাবুর সঙ্গে সঞ্জয় বাবুদের গোলালে হবে না দাদা। আচ্ছা, ঠিক আছে, যারা আমাদের ইয়েতে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, তারা সব দেখে। ঠিক আছে, সুতরাং ওই সব টাকা মারামারির গল্পে সঞ্জয় গুহ থাকে না। আর অ্যাকাউন্ট হোল্ডার সঞ্জয় গুহও না যে সঞ্জয় গুহ টাকাটা মেরে দেবে কেসের নামে। ঠিক আছে, অ্যাকাউন্ট হোল্ডার সৈকত ব্যানার্জি, দেবমাল্য ঘোষ। আমি জানি এই প্রশ্নটা আসতে পারে। সুতরাং ওই এক্সপায়ার্ড নেতা কি বললো, ঠিক আছে, সেই এক্সপায়ার্ড ওষুধ যেমন খেতে নেই, এক্সপায়ার্ড নেতার কথাও শুনতে নেই। অবশ্যই। তো এই যে আপনারা 6 ডিসেম্বর যে কর্মসূচি নিয়েছেন, ওখানটায় মূলত কি আলোচনা বা কতক্ষণ সভাটা চলবে, না পরবর্তীতে ফের ডেট আরো বাড়বে? না ডেট কিছু বাড়ার আপাতত সেরকম কোনো ব্যাপার নেই। এটা প্রথম একটা সরকারকে দ্বিতীয় আবেদন সমাবেশের মাধ্যমে সরকারকে এই বার্তাটা দেওয়া, 1/3/2024 অর্ডার অনুযায়ী সবার যেমন চুক্তিভিত্তিকদের মাইনে বেড়েছে, সারা রাজ্যের চুক্তিভিত্তিকদের অভিজ্ঞতার ভিত্তিতে মাইনে বেড়েছে, আমাদেরও যেমন অভিজ্ঞতা আছে 20 বছরে, তাহলে আমাদেরও যোগ্যতা অনুযায়ী মাইনে দেওয়া হোক। যেখানে গ্রুপ সি পাচ্ছে 18,000-23,000 টাকা মাইনে, সর্বশিক্ষার যারা গ্রুপ সি, অন্য ডিপার্টমেন্টে আরো বেশি, তাদের চেয়ে আমরা কম কেন পাবো? অবশ্যই, এটা নিয়ে আমি কেস করেছি। আমার চেয়ে কম যোগ্যতা 8 পাস, তারা পায় 18,000 টাকা, তারা পায় 23,000 টাকা, আর আমি পাবো 9,000 টাকা। লেখা আছে এখানে, ভারতের সংবিধানে কোথাও আছে? গিয়ে চরম অপমানিত হতে হয় যে 9,000 টাকা ভাতা, এবং আপনার প্রেসিডেন্ট তো এগুলো নিয়ে বলছে না। ভগীরথ ঘোষ তো প্রথম থেকে বলে যাচ্ছে এই কেসের বিপক্ষে, মানে গ্রুপ সি গ্রুপ দিচ্ছে আমরা কম পাই, সেটা ভগীরথ ঘোষ খুশি, প্রথম থেকে বলছে আমি কেসের পক্ষে নই। তাহলে আপনি কোথায় যাবেন? এই হচ্ছে সব নেতাদের আসল চরিত্র। আসলে আমরা শুনুন, আপনারা নেতাদের পেছনে ছুটে যাবেন, নেতারা নেতাগিরি করে যাবে, কখনো এর সঙ্গে অ্যাডজাস্ট করবে, কখনো ওর সঙ্গে অ্যাডজাস্ট করবে, বৃহত্তর স্বার্থ বলে। বৃহত্তর স্বার্থ কোনো স্বার্থ নেই, একটাই স্বার্থ, নেতাদের নেতা থাকার একটা স্বার্থ, এটাই হচ্ছে আসল স্বার্থ। পার্শ্ব শিক্ষকদের হিতের কথা কোনো নেতা ভাবে না, আর যারা ভাবে না দেখেই তারা এইসব বড় বড় কথা বলে। সঞ্জয় গুহ নেতা হওয়ার দরকার নেই, সঞ্জয় গুহ যেখানে আছে সেখানেই ঠিক আছে। ঠিক আছে, আর যারা আজ এই ডালে কাল ওই ডালে কাল সেই ডালে ঘুরে বেড়াচ্ছে নেতা সাজার জন্য, তাদের ধান্দা আছে। নেতা হলে তাদের ইনকাম আছে। বলছিলেন যে একটা সম্ভাবনা তৈরি আছে, কোনো সম্ভাবনা তৈরি নেই, সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। ভগীরথ ঘোষ তৃণমূল করে না, ঠিক আছে, ভগীরথ ঘোষ বিজেপি করে। সুতরাং ভগীরথ ঘোষ তৃণমূলের অন্দরের কথা কেউ জানতে পারে না। যারা তৃণমূলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সে রবিউল ইসলাম হোক, মইদুল ইসলাম হোক, সেলিম হোক, বুবাই হোক, যারা ভোটের আগে, ভোটের পরে, পঞ্চায়েত ভোটের আগে, পুজোর আগে অনেকবার বলেছে, কিন্তু প্রত্যেকবারই সেটা ব্যর্থ হয়েছে। তারাই জানতে পারছে না ভগীরথ ঘোষ কোথাকার কে, সে এসে জেনে যাচ্ছে যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যত সব গুলগাপ্তি গাঁজাখুরি কথাবার্তা, এগুলো কিছুই না, মানুষকে বিভ্রান্ত করছে যাতে 6 তারিখের আন্দোলনটা না হয়, আর কিছু নয়। উনি বলছিলেন যে মুখ্যমন্ত্রীর নিজের ইমেল থেকে দপ্তরে ওই যে আবেদন করে এসেছিলেন, ওইসব ওগুলো হচ্ছে সব গাঁজাখুরি কথাবার্তা। মুখ্যমন্ত্রী, আপনি যে কোনো চিঠি পাঠালে মুখ্যমন্ত্রীর মেলেই যাবে, ঠিক আছে, তার সাথে এটা আবার নতুন কেস দেখবেন। আমি আপনাদের হয়তো আধিকারিক পরিচালনা করেন না, হ্যাঁ, তা সে আপনি যা মেল করবেন মুখ্যমন্ত্রীর মেলেই তো যাবে। উনি কি দেখেছে মুখ্যমন্ত্রীর মেল থেকে কাকে পাঠিয়েছে? আবার উনি কি মুখ্যমন্ত্রীর মেল খুলে দেখেছে? গাঁজাখুরি কথাবার্তা, মানুষকে কি ভাবে? এত বোকা কেউ নয়। শিক্ষকরা যে 20 বছর ধরে বঞ্চিত, এখনো না ভাতা বৃদ্ধি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি গ্যারান্টি সহকারে বলছি কোনো ভাতা বৃদ্ধির কোনো খবর নেই। যারা এইসব কথা বলে বেড়াচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা, রটনা। আপনারা পুজো সেই পঞ্চায়েত বোর্ড থেকে শুনছেন ভাতা বৃদ্ধি হবে, আধিকারিক বলেছে, ফাইল বলেছে। আমিও একটা সময় বোকা বনেছিলাম, যে কারণে আমাকে বলেছিল কেসটাকে একটু চেপে রাখতে গিয়ে আজ এই কেসটা
আর গতিটাই রুদ্ধ হয়ে গেছে। আর আমি কারো বক্তব্যে কারো প্ররোচনায় পা দিচ্ছি না। কেসের মতন চলবে, রাস্তার আন্দোলনের মতন হবে, মাইনে বাড়বে কি বাড়বে না সেটা সময় বলবে। আর সরকারের বিরুদ্ধে কোনো অনাস্থা বা সরকারের বিরুদ্ধে কোনো লড়াই নয়। যারা আজকে ভদ্র সাজছে তারাই একসময় সরকারের প্রধানকে নানান রকম অশালীন এবং কুভাষা বলেছিল, যেটা আমরা কখনোই বলি না। কারণ উনি আমারও মুখ্যমন্ত্রী, আপনারও মুখ্যমন্ত্রী, উনি আপনারও শিক্ষামন্ত্রী, আমারও শিক্ষামন্ত্রী, ঠিক আছে? আমাদের মাইনে বাড়ছে না, সেটা সরকারের ব্যাপার, সরকারের সঙ্গে আমরা সেটা বুঝে নেবো, ঠিক ভালোভাবে হোক, আন্দোলন করে হোক, আলোচনা করে হোক, কেসের মাধ্যমে হোক, কিন্তু কখনোই মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীকে কোনো নিম্ন রুচির কথা আমরা বলতে পারবো না, বলবো না। এবং যারা বলে তারাই আজকে এইসব এর সঙ্গে সংগঠন করছে, ওর সঙ্গে যোগদান করছে, ওর সঙ্গে এইসব করছে, তারা এইসব করে বেড়াচ্ছে। আমরা এইসব করিনি, করবো না, ভবিষ্যতেও করবো না। সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতির কোন এক নেতা বলেছেন, আমার মনে নেই, যে ডিসেম্বরের মধ্যেই এই কেসের রেজাল্ট বার হবে। এই বিষয়ে যদি বলেন। দেখুন, কেসের বিষয়টা তো ওইভাবে বলা যায় না, ঠিক আছে? উকিল প্রথম কেস নেওয়ার সময় বলেছিল 4-5টা হিয়ারিং এ হয়ে যাবে, ঠিক আছে? আজকে 2 বছর হতে চললো, এখনো অবধি কেসের ফয়সালা হলো না। আমি 4-5 মাস ধরলাম যে এই সরকারি সংগঠনের কথায়, কিন্তু এটা সত্যি যে ম্যাক্সিমাম পার্টটাই হয়ে গেছে, ঠিক আছে? খুব বেশি হিয়ারিং হওয়ার কথা নয়, কিন্তু সেটা ডিসেম্বরেই হবে এমন কোনো কথা নেই। ওইসব ফালতু কথা আমি বলিও না, শুনিও না। এটা কোর্টের ব্যাপার, আমি তার বিচারকও নই আর আইনজ্ঞও নই, আমি একজন বিচার পাচ্ছি। আমার কাছে প্রমাণ রয়েছে যে আমি বঞ্চিত হচ্ছি, আমার চেয়ে কম যোগ্যতার লোক বেশি পাচ্ছে, সেটা আমাকে বঞ্চনা করা, আমার যোগ্যতা অনুযায়ী আমার যা প্রাপ্য সেটা আমায় দিই। তো অসংখ্য ধন্যবাদ। তাহলে এই মুহূর্তে ভাতা বাড়বে না, এরকম শিওর? মানে সেরকম এই মুহূর্তে ভাতা বাড়ার আপাতত কোনো রকম কোনো লক্ষণ নেই। যারা এইসব বলে বেড়াচ্ছে কেবলমাত্র নেতা সাজার জন্য বলে বেড়াচ্ছে। এর আগেও অনেকে বলেছে, প্রমাণ পেয়েছেন, বাড়েনি। এখনো যারা বলছেন তারাও বলছে এই নেতা সাজার জন্য এইসব বলছে। আদৌ কিছু হবে না, আদৌ কিছু। যতক্ষণ না আপনি মুখ্যমন্ত্রীর কাছে না পৌঁছতে পারবেন, তার দৃষ্টি আকর্ষণ করতে না পারবেন, মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তার দৃষ্টি আলোচনায় বসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত সরকারি সংগঠনের নেতারা আলোচনাই করতে পারে না, তারা দেখাই করতে পারে না। আজকে আমরা তো তার প্রমাণ, এই 1 মাসে একদিন দেখা করতে পারিনি, তাহলে কিসের নেতা এরা সরকারি সংগঠনে? এরা বাড়াবে মাইনে? যারা 1 মাসে একটা শিক্ষামন্ত্রীর সঙ্গে সরকারি সংগঠনের সভাপতি কমিটির লোক দেখা করতে পারে না, তারা বাড়াবে আমাদের মাইনে? আর সেই আশা করে বসে থাকতে হবে মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর, আর একের পর এক 500 শিক্ষক মারা যাবে, আর ওনারা নেতা হয়ে মুচকি হাসবে, এর সঙ্গে জোট করবে, ওর সঙ্গে জোট করবে। আর কোনো এক এক্সপায়ার নেতা যখন মেয়াদ ছিল তখন কিছু করতে পারে না, এখন এক্সপায়ার হয়ে বড় বড় বক্তব্য মারছে। কি হচ্ছে এইসব পার্শ্ব শিক্ষকদের নিয়ে? গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের জন্য নমস্কার। আপনি সুস্থ হন। ধন্যবাদ, আপনাকে আশীর্বাদ করবেন।